সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান বাংলাদেশের হৃদয় হতে। আমি আলিফ চৌধুরী আছি আপনাদের সাথে, এবং সেই সাথে আছি আমি নাহিদা আফরোজ সুমি। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং। বাংলাদেশের প্রতিটি জেলা অনন্য বৈশিষ্ট্য ও সম্ভাবনায় ভরপুর। কোনো জেলায় রয়েছে সুপ্রাচীন ঐতিহাসিক নিদর্শন, কোথাও প্রাকৃতিক সৌন্দর্যের পসরা সাজানো, কোথাও বা লোকজ ঐতিহ্য এবং শিল্প সাহিত্যের সমৃদ্ধ। আবার কোনো জেলা কৃষিজ পণ্যের জন্য বিখ্যাত, কোনো জেলা ঐতিহ্যবাহী খাবারের জন্য প্রসিদ্ধ। দেশের প্রতিটি জেলা এ সকল বৈশিষ্ট্যকে শুধু দেশের অভ্যন্তরেই নয়, বহির্বিশ্বের কাছে তুলে ধরেছে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সমৃদ্ধি আর প্রাকৃতিক সৌন্দর্যকে। বাংলাদেশের বাঙালির রয়েছে শত শত বছরের ইতিহাস এবং ঐতিহ্য। গণমানুষের সাহিত্য, সঙ্গীত, নৃত্য, ভোজন রীতি, পোশাক, উৎসব, রীতিনীতি সমন্বয়ে গড়ে ওঠা একটি জাতির সবটুকু যেন লুকিয়ে আছে বাংলার পরতে পরতে। বাংলাদেশের হৃদয় হতে এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আপনাদের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তথা আমাদের শেকড় তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আমাদের এবারের আয়োজন জয়পুরহাট জেলা। রাজশাহী বিভাগের অধীনে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি ছোট্ট জেলা জয়পুরহাট। ছোট যমুনা, তুলসীগঙ্গা আর হারাবতী নদীর আপন পলিতে গড়েছে স্নিগ্ধ সুন্দর এই জনপদ। এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই জয়পুরহাট জেলা নিয়ে একটি ছোট তথ্যচিত্র। জয়পুরহাট জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এ জেলার অন্তর্গত তিলকপুর বাংলাদেশের উত্তরবঙ্গের একটি প্রাচীন মফস্বল। এটি সুতা ক্রয় বিক্রয়ের হাটের জন্য বিখ্যাত ছিল। এ জেলার উত্তরে গাইবান্ধা ও দিনাজপুর জেলা এবং ভারত, দক্ষিণে বগুড়া ও নওগাঁ জেলা, পূর্বে বগুড়া ও গাইবান্ধা জেলা এবং পশ্চিমে নওগাঁ জেলা ও ভারত অবস্থিত। প্রাচীন আমলে জয়পুরহাটের নাম ছিল বাঘাবাড়ি হাট এবং পরবর্তীতে এ জেলার নাম হয় গোপেন্দ্রগঞ্জ হাট। ইতিহাসবিদদের মতে সাম্রাজ্যের রাজা জয়পালের নামে এই জেলার নামকরণ করা হয় জয়পুরহাট। জয়পুরহাটের ইতিহাস সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও এ অঞ্চলটি পাল ও সেন রাজবংশের অধীন ছিল বলে মনে করা হয়। বর্তমানে জয়পুরহাট এবং পাঁচবিবি উপজেলার গ্রামসমূহ নিয়ে একসময় লালবাজার থানা গঠিত হয়েছিল। জয়পুরহাট সদর থানার পশ্চিম প্রান্তে যমুনা নদীর পূর্ব তীরে পুরানা পৈল এলাকায় এই থানা অবস্থিত ছিল। স্থানটি বর্তমানে করিমনগর বলে পরিচিত। 1971 থেকে 1984 সাল পর্যন্ত এ জেলা বগুড়া জেলার একমাত্র মহকুমা ছিল এবং 1984 সালে এটি জেলায় উন্নীত হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় জয়পুরহাট 7 নং সেক্টরের অধীনে ছিল এবং 14 ডিসেম্বর এই জেলা শত্রুমুক্ত হয়। জয়পুরহাট জেলার গ্রামীণ বা লোকজ সংস্কৃতির পরিচয় মেলে ব্রিটিশ শাসনামল থেকে। কীর্তন, জারি, পালাগান, কবিগান, বাউল, মুর্শিদি, লোকগীতি, ভাওয়াইয়া, যাত্রা ইত্যাদি অনুষ্ঠান হতো নানা উৎসব ও উপলক্ষে। তখন বর্ষায় নৌকা বাইচ প্রতিযোগিতার গান অনুষ্ঠানও উপভোগ করতেন নদীর তীরের মানুষ। সারা রাত জেগে জ্যোৎস্না রাতে লোকজন পুঁথি পাত 5 টাকার কিচ্ছা শুনতেন। জয়পুরহাট ও পাঁচবিবির পশ্চিমাঞ্চল জুড়ে প্রায় এক ধরনের আঞ্চলিক ভাষা প্রচলিত, যেমন তুই ভাত খালু। আক্কেলপুর, খেতলাল ও কালাই উপজেলার মানুষ একটু টেনে কথা বলে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাছের পাকা আম লক্ষ্য করে যখন ছোট ছেলে মেয়েরা মিষ্টি সুরে ছড়া কাটে, তখন কতই না মধুর মনে হয়। আটাল মাটির ঘর, আম দুরাদুর পর, কাউয়া আমার কাকা, আম ফেলে দে পাকা। আবার জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যখন আমের বীজ হতে চারা গজায়, তখন ছেলেমেয়েরা আম বীজ শানের উপর কিংবা গাছের ঝালে ঘষে ঘষে বাঁশি তৈরি করে আর বলে, আম কুয়া জাম কুয়া তেঁতুল কুয়া আনে, কচু গাড়ি ফেলে দিলে চিনে যোগ টানে, বড় বউ কাপড় ধোয় ছোট বউ নাচে, আমার বাঁশি বাজে বাজে। আবার বর্ষাকালে পথঘাট কর্দমাক্ত হয়ে যায়, সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়ে। তথাপি তারা আকাশকে বর্ষার ঢল নিয়ে আসার মিনতি জানায়।
আয় দেওয়া ঢলে কালাই দিব মোলে, কালাই গেল উত্তরে, ঢাক বাজে ভেতরে। চলুন দর্শক, গানে গানে জয়পুরহাট সম্পর্কে নতুন কিছু তথ্য জেনে নেই। ধন্যবাদ শিল্পীদের তাদের পরিবেশনের জন্য। আচ্ছা আলিফ, এই সীমান্তবর্তী জেলাটাতে আর কি কি আছে দেখার মতো, চটজলদি বলে ফেলো তো আমাদেরকে। না সুমি, এটা আমি এখন বলবো না। আমি তোমাকে এখানে বলে দিই আর তুমি আমাকে না জেনে একা একা ঘুরতে চলে যাও, এইটা তো আমি করতেই পারি। আরে আলিফ না, সেটা না, দর্শকদের মতো আমিও অপেক্ষায় আছি। এখানে দর্শনীয় কি কি আছে সেটা সম্পর্কে একটু জানবো না, সেটা তো অন্তত পক্ষে বলো। আচ্ছা দাঁড়াও, বলছি তোমাকে। তার আগে এই জেলা সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েই না হয় ঘোরাঘুরি শুরু করি। বলো তবে সেই গুরুত্বপূর্ণ তথ্যটা কি? জয়পুরহাট জেলার প্রায় 1200 হেক্টর জমিতে লতিরাজ কচুর চাষাবাদ হয়, আর প্রায় 5000টি খামারে সোনালী জাতের মুরগির লালন পালন করা হয়, যা এ জেলার বেকারত্বকে দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আবার এ জেলার চাহিদা পূরণ করেও দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করা হয়। এছাড়াও এই জেলার লতিরাজ মানসম্পন্ন হওয়ায় তা প্রক্রিয়াজাত করে কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে। আলিফ, আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তুমি জানালে। এই সম্পর্কে কিন্তু আমার একেবারেই জানা ছিল না বিষয়টা। সোনালী মুরগি, লতিরাজ, জয়পুরহাটের গর্ব আজ, এই স্লোগানকে ধরে রেখে বাংলাদেশে ও দেশের বাহিরে নতুনভাবে পরিচিত হচ্ছে এই জেলা। বাংলাদেশের পোল্ট্রি ভিলেজ খ্যাত জয়পুরহাট জেলার জামালগঞ্জে 1973 সালে প্রায় 11 একর জমির উপর নির্মিত হয় জেলা সরকারি হাঁস মুরগির খামার। সেই থেকে শুরু হয় পোল্ট্রি শিল্পের উত্থান। এই খামারকে কেন্দ্র করে বর্তমানে জেলায় প্রায় 10,000 পোল্ট্রি ফার্ম গড়ে উঠেছে। সম্ভাবনাময় এই শিল্পে অগ্রসর দেখে জেলায় প্রায় 11টি পোল্ট্রি ফিড কারখানা ও অর্ধশতাধিক হ্যাচারি গড়ে উঠেছে। উদীয়মান এই শিল্পে লক্ষাধিক মানুষের রুজি রোজগারের যোগান দিচ্ছে এই শিল্প। জয়পুরহাটের পোল্ট্রি শিল্প এখন বাংলাদেশের বৃহত্তম শিল্প হিসেবে পরিচিত। তাই যেন জয়পুরহাট জেলাকে সোনালীর রাজধানী বলা হয়, কারণ দেশের সবচেয়ে বেশি সোনালী এবং খামারি এই জেলায়। পণ্য, খাবার, পর্যটন আকর্ষণ কিংবা সাংস্কৃতিক বা লোকজ ঐতিহ্যে বাংলাদেশের প্রতিটি জেলা স্বাতন্ত্র্যমণ্ডিত। লতিরাজ কচু জয়পুরহাটকে অন্নপূর্ণা জেলা হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জয়পুরহাটের 5 বিবি লতিরাজ কচু কৃষকদের ভাগ্য বদলে দিয়েছে। প্রায় 1200 হেক্টর জমিতে লতিরাজ কচুর চাষাবাদ করা হচ্ছে। ডিসেম্বর থেকে জানুয়ারি এবং এপ্রিল থেকে মে মাস পর্যন্ত 2 মৌসুমে লতিরাজ কচু চাষ করা হয়। এটি দুভাবে রোপণ করা হয়, একটি চারার মাধ্যমে, অন্যটি কাণ্ডের মাধ্যমে। কম খরচে উৎপাদন ও লাভ বেশি এবং রোগবালাই কম হওয়ায় বছরের প্রায় 10 মাসই চাষ হচ্ছে এ কচুর লতি। লাভ বেশি পাওয়ায় দিন দিন এর চাষ বৃদ্ধি পাচ্ছে। কচুর লতিতে প্রচুর আয়রন ও ক্যালসিয়াম সহ অন্যান্য ভিটামিন রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জেলার চাহিদা পূরণের পর দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে। অধিকন্তু রাজধানীর কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠান লতিরাজ কচু প্রক্রিয়াজাত করে কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। ফলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন সহ এই জেলার মানুষের মাথাপিছু আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আলিফ, তোমার এই কচুর কথা শুনে তো আমার এখন চিংড়ি মাছ দিয়ে কচুর লতি খেতে খুব ইচ্ছে করছে। কি বলো, কার মুখে আজ খাবারের কথা? সবসময় তো আমিই বলি। হ্যাঁ, আসলে হয়েছেটা কি, বাংলাদেশের ঐতিহ্যর সাথে মিশে আছে এমন কিছু খাবার যেগুলো আসলে তুমি না চাইতেও তোমার চোখের সামনে চলে আসবে এবং জলে মুখটা একদম ভরে যাবে। খাওয়া দাওয়ার ব্যাপারটা আসছে, কিন্তু তার থেকে বড় চমক আমার কাছে আছে দর্শকদের জন্য। দর্শকদের চমকে দিতে মঞ্চে এই মুহূর্তে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি বাংলাদেশের একজন অসাধারণ কণ্ঠশিল্পী। গত কয়েক দশক ধরে বাংলাদেশের সব মানুষকে যিনি তার সঙ্গীত পরিবেশনা দিয়ে মাতিয়ে রেখেছেন। অসংখ্য হিট গান বাংলা চলচ্চিত্রে তার আছে। তিনি জয়পুরহাটের কৃতি সন্তান খুরশিদ আলম।
আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। তোমার আমার মাঝে কেন বাধা তুমি রাখো, একটু আদর করে আজ নতুন নামে ডাকো। আমায় একা ফেলে যদি খিড়কি বন্ধ করো, মনের খিড়কি তোমার জানি খুলে যাবে আরো। স্বপ্নের রানী তুমি দাও না একটু অনুমতি, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। মধুর এই নিবিড়ে এক কামরায় দুজনে বন্দি হয়ে গেলে বলো ক্ষতি কি যে তাতে। শুনেছি একই সিংহ নাকি আছে আশেপাশে, আমায় খেয়ে ফেললে তুমি তখন পস্তাবে। দরজা খুলে দাও, রাখো তোমার পাশে পাশে। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। অসম্ভব সুন্দর পরিবেশনা। এইভাবেই কালজয়ী গানগুলো বেঁচে থাকুক বাংলার বুকে, শ্রোতাদের অন্তরে। আচ্ছা আলিফ, তোমাকে এই পর্বটাতে একটু কেমন যেন মনে হচ্ছে, খুব শান্ত টাইপ মনে হচ্ছে, ব্যাপারটা কি বলো তো? মানে কি, মানে আমি কি করলাম, একটু চুপচাপ বসেও থাকতে পারবো না? না, চুপচাপ বসে আছো ঠিক আছে, অন্য পর্বগুলোতে তুমি সবসময় এই জায়গায় ঘুরতে নিয়ে যাবা, ওই জায়গায় ঘোরাঘুরির কথা বলবে, এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকো, বাট এবারে দেখতে পাচ্ছি একেবারেই তোমার ওইদিকে ইন্টারেস্ট নেই, ব্যাপারটা কি? আসলে এত ব্যস্ত হলে কি চলবে শুনি? একটা জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটন নিয়ে আগে কথা বলবো, সেখানে তো ব্যস্ততা দেখালে চলবে না। হয়েছে, আমি খুব বুঝেছি যে আপনি খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছেন এই জেলাটাকে, সেটা বুঝলাম, কিন্তু অন্তত পক্ষে দর্শকদের জন্য হলেও একটু ঘোরাঘুরির পর্বটা শুরু করো আলিফ, আমিও কিন্তু খুব অপেক্ষা করছি। তাহলে আর কি, কথা না বাড়িয়ে জয়পুরহাটের দর্শনীয় স্থানে ঘুরে আসা যাক। চলুন দর্শক, দেখে নেই জয়পুরহাট জেলার কয়েকটি দর্শনীয় স্থান। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে ঐতিহাসিক লকমা রাজবাড়ি অবস্থিত। বাড়িটিতে বর্তমানে লকমা চৌধুরীর পরনাতি সহ উত্তরাধিকারী ও স্থায়ী বাসিন্দা সমন্বয়ে ৪২ জন সদস্য সমিতি করে দেখাশোনা করেন। ২০০ থেকে ৩০০ বছর পূর্বে বাড়িটি নির্মাণ হয় এবং বর্তমানে এখানে প্রায় ১৫ বিঘা জমি রয়েছে। উক্ত জমিতে বিভিন্ন শস্য উৎপাদনের পাশাপাশি ফল ও ফুলের বাগান দেখা যায়। দালান দুটির একটি ঘোড়াশাল এবং অপরটি হাতিশাল ছিল। তার একটু সামনে মাটির একটি ঢিবি রয়েছে। সেখানে ইউ আকৃতির বহু পুরাতন দ্বিতল ভবনের অবস্থান।
জনশ্রুতি আছে যে ভবনের কিছুটা অংশ মাটির নিচে ডেবে গেছে। লকমা চৌধুরীর বাড়ির পূর্ব পার্শ্বে কর্মচারীর ঘর ও কবরস্থান রয়েছে। বর্তমানে রাজবাড়িটি সংস্কারের অভাবে ধ্বংস হতে চলেছে। এখনো প্রতিদিন অনেক লোক স্বচক্ষে রাজবাড়িটি দেখার জন্য আসেন। ঐতিহাসিক নান্দাইল দিঘিটি জয়পুরহাট জেলার কালাই উপজেলাধীন পুনট ইউনিয়নে অবস্থিত। দিঘিটি দৈর্ঘ্যে প্রায় 1 কিলোমিটার। কথিত আছে রাজা নন্দলাল 1610 সালে এই ঐতিহাসিক দিঘিটি খনন করেন। দিঘিটির আয়তন 59.40 একর। স্থানীয় জনগণের মতে দিঘিটি 1 রাতের মধ্যে খনন করা হয়েছিল। শীতকালে দিঘিটিতে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বর্তমানে দিঘিটি পিকনিক স্পট হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার ঐতিহাসিক নিদর্শন আচরাঙ্গা দিঘি। এর মোট আয়তন 25.50 একর। ধারণা করা হয় প্রায় 1200 বছর পূর্বে 1100 ফুট দৈর্ঘ্য এবং 1070 ফুট প্রস্থ বিশিষ্ট এই দিঘিটি খনন করা হয়। অনেকের মতে তাহিরপুর রাজ পরিবারের সদস্য মনু ভট্ট এই দিঘিটি খনন করেছিলেন। 1992 সালে এই দিঘিটি পুনরায় খনন করা হয়। দিঘিটি পুনঃখননকালে 12টি মূর্তি পাওয়া গেছে, যা বর্তমানে দেশের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে। দিঘিটির চারদিকের অসংখ্য গাছপালা এবং এর স্বচ্ছ পানি এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি করেছে, যা সকলকে আকৃষ্ট করে। এর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে এখানে আসা ভ্রমণ পিপাসু মানুষদের। আচ্ছা আলিফ, সত্যি করে বলো তো তোমার আজকে কি হয়েছে? কেন, আমার কি হবে? আমি তো আগের মতোই আছি, যেরকম ছিলাম। তুমি অনেক বদলে গেছো। কিন্তু আমার একটা ডিফারেন্ট জিনিস মনে হচ্ছে শুনি। আমি বদলাইনি, কিন্তু তোমার মধ্যে একটা আমি পরিবর্তন লক্ষ্য করছি। আমার কেন জানি মনে হচ্ছে যে তোমার ভিতরে তুমি আর নেই, মানে তোমার মনটা কোথাও অন্য কোথাও ঘুরছে। গেছে একদম, তোমার মাথা একদম গেছে। দাঁড়াও দাঁড়াও একটুখানি, তোমার এই সমস্যার সমাধান করছি গানে গানে। সুপ্রিয় দর্শক, সুমির সমস্যার সমাধান করতে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার অতি প্রিয় জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং জয়পুরহাটের আরেকজন গর্ব কণ্ঠশিল্পী ফাতেমাতুজ জোহরাকে। বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর বংশীর তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর বংশীর জানি না কোন সাগরে, জানি না কোন সাগরের ঝিনুক থেকে একটি বারো পলক পেরাও না, পুরনো সৈকতে আর বংশী বেরাও না। তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর বংশী বেরাও না। বিকেলের সোনা যেমন ঝিলের জলে, প্রণয়ের রং ছড়িয়ে ছন্দ তোলে। বিকেলের সোনা যেমন ঝিলের জলে, প্রণয়ের রং ছড়িয়ে ছন্দ তোলে। এমনই চাওয়ার ছিল তোমার কাছে,
সাগর তলে তেমন কোনো পান্না হেরাও না, সাগর তলে তেমন কোনো পান্না হেরাও না। তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর বানশির রওনা। যে ঘাটে নোঙর ফেলে নিজের হাতে, দু চোখে স্বপ্ন নিয়ে দিন কাটাতে, যে ঘাটে নোঙর ফেলে নিজের হাতে, দু চোখে স্বপ্ন নিয়ে দিন কাটাতে, সে ঘাটের রং মহলায় খিল্লি আজ। পোষ মানানো পাখির ডাকেও একটু তাকাও না, পোষ মানানো পাখির ডাকেও একটু তাকাও না। তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর বানশির রওনা। জানে না কোন সাগরে, জানে না কোন সাগরের ঝিনুক থেকে একটি বারো পলক ফেরাও না, পুরনো সৈকতে আর বানশির রওনা। তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর বানশির রওনা, পুরনো সৈকতে আর বানশির রওনা। অনেক অনেক ধন্যবাদ জানাই ফাতেমাতুজ জোহরাকে তার অসাধারণ পরিবেশনার জন্য। সুমি, মানে সবই ঠিক আছে, অসাধারণ আমরা গান শুনলাম, কিন্তু তোমার সমস্যাটা কিন্তু সমাধান হলো না। মানে অ্যাকচুয়ালি তোমার কি হয়েছে বলো তো? ও আচ্ছা, সে ব্যাপার বলবো যদি আমাদেরকে জয়পুরহাট থেকে ঘুরিয়ে নিয়ে আসো। তবে চলো, আমাদের দর্শকরাও অপেক্ষা করে আছে ঘুরবার জন্য। চলুন ঘুরে আসি জয়পুরহাটের দর্শনীয় স্থান থেকে। হিন্দা কসবা শাহী জামে মসজিদ বাংলাদেশের জয়পুরহাট জেলায় অবস্থিত ইসলামী স্থাপত্য শিল্পের ছোঁয়ায় নির্মিত অন্যতম মসজিদ। জয়পুরহাট শহর থেকে 15 কিলোমিটার দূরে খেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা গ্রামে এই মসজিদটি অবস্থিত। বাংলা 1365 সালে বাগমারি পীর হিসাবে পরিচিত চিশতিয়া তরিকার অন্যতম পীর হযরত আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইহির নির্দেশে মাওলানা আব্দুল খালেক চিশতি আমলে তারই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয়। মসজিদটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর অবকাঠামো। মোগল আমলের আকৃতিতে নির্মিত বেশিরভাগ মসজিদের বাইরের দেয়ালে পোড়ামাটির আস্তরণ দেখা যায়, কিন্তু এই মসজিদের বাইরের আস্তরণে পরিলক্ষিত হয় কাঁচ ও চীনামাটির টুকরার সমন্বয়ে বিভিন্ন নকশা। সূর্যের আলো পড়তেই এই মসজিদটির ঝলমলে নজরকাড়া রূপ যে কাউকে মুগ্ধ করে। ইসলামের 5টি স্তম্ভের কথা চিন্তা করে এর 5টি গম্বুজ তৈরি করা হয়েছে। মাঝের বড় একটি ও চারপাশের 4টি ছোট গম্বুজ রড ছাড়াই তৈরি করা হয়েছে। মসজিদের উত্তর পাশে 40 ফুট লম্বা মিনার রয়েছে। মিনারটির নিচে একটি ছোট কক্ষ আছে, যেখান থেকে আজানের ব্যবস্থা করা আছে। মিনারের উপরে মাইক স্থাপন করা আছে, যেখান থেকে আজানের ধ্বনি এলাকায় মুসল্লিদের নামাজের আহ্বান করা যায়। পূর্ব পাশে রয়েছে হযরত শাহ সুলতান বখতির 4 জন শিষ্যের মাজার। মসজিদটির কাঁচ, চীনামাটির টুকরা ও মোজাইক করা দেয়ালে রয়েছে বিভিন্ন রকম নকশা, যা মোগল স্থাপত্য শিল্পের অনুকরণে করা হয়েছে। জয়পুরহাট সদর থেকে 3 মাইল উত্তর পশ্চিমে ছোট যমুনা নদীর তীরে বেল আমলা গ্রামে এই মন্দিরটি অবস্থিত। এখানকার প্রাকৃতিক পরিবেশে ঘেরা নিভৃত স্থানে 12টি শিব মন্দির রয়েছে। মন্দিরগুলি কোন যুগে এবং কার দ্বারা নির্মিত তার কোনো সঠিক তথ্য নেই, তবে মন্দিরের গঠন প্রণালী ও নির্মাণশৈলী দেখে ধারণা করা হয় এগুলি সেন যুগে নির্মিত।
কারণ সেন রাজা বল্লভ সেন ছিলেন শিবের উপাসক তথা শৈব। এতদ অঞ্চলে সেন রাজাদের আরও কিছু কীর্তি রয়েছে, যেমন পাঁচ বিবির লকমা রাজবাড়ি ও পাথরঘাটা। এ থেকে ধরে নেওয়া যায় যে রাজা বল্লাল সেন শিব উপাসনার জন্য এখানে এ মন্দিরগুলি নির্মাণ করেছিলেন। জয়পুরহাটের পথে প্রান্তরে ঘরে ঘরে গ্রীষ্মের দুপুরে ঘুঘুর ডাকে, বর্ষার ঝরঝরানির গানে, শরতের মেঘমুক্ত উদার আকাশে, হেমন্তের শ্যামল শস্যের অপরূপ শোভায়, শীতের মিঠেল রৌদ্র কিরণে আর বসন্তের কুহু কুহু তানে লোকসাহিত্যের অসংখ্য উপাদান খুঁজে পাওয়া যায়। লোকসাহিত্য ছড়া, পল্লীগীতি, শাড়ি, জারি, ভাটিয়ালি, মুর্শিদি, ধাঁধা, মেয়েলি গীত প্রভৃতি প্রকারের হয়ে থাকে। যুগ যুগ ধরে এগুলি প্রচলিত হয়ে আসলেও ছন্দ রসের দিক দিয়ে এতটুকু সৌন্দর্যহানি ঘটেনি। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনবো একটি আঞ্চলিক গান। আরে ও ডাঙ্গর মাইয়া, এই বুকটা দেখা যা, তোমার জন্য কলজাতা আমার পুইরা হইছে ঘাম, তোমার জন্য কলজাতা আমার পুইরা হইছে ঘাম। তোমরা হইলা পুরুষ জাতি বৈঠা ছাড়া না, মাইয়া দেখলে আকবরাইয়া কথা কইবার চাও, শুই না তোমার কথা রাগে জলে আমার গাও। না না, তোমার জন্য কলজাতা আমার পুইরা হইছে ঘাম। কসম কইরা কইলাম কথা সুইয়া তোমার গাও, মেলাত যায়া কি না দিমু যেডাই তুমি চাও। জিনিস হলে মন ভরে না, জানো না কি তাও, সারা জীবন থাকবে পাশে সেই কথাটা দাও। ভাবে চিনতে দেখমু পরে, এখন তুমি যাও। সত্যি তোমার জন্য কলজাতা আমার পুইরা হইছে ঘাও। বুকের ভেতর রাখমো তোমাক, কষ্ট না জান পাও, তোমাকে নিয়ে ভাষায় দিমু পিরিতেরি নাম। কথার মূল্য রাইখো বন্ধু, ভুইলা নাহি যাও, মনের দামে মনকে নিলাম, দিলাম জীবনটাও। সারা জীবন থাকবো পাশে যদি তুমি চাও, তোমার জন্য কলজাত আমার পুইরা হইছে ঘাও। আরে ও ডাঙ্গর মাইয়া, এই বুকটা দেখা যা, তোমার জন্য কলজাতা আমার পুইরা হইছে ঘাম। তোমরা হইলা পুরুষ জাতি বৈঠা ছাড়া না, মাইয়া দেখলে আকবরাইয়া কথা কইবার চাও। তোমার জন্য কলজাতা আমার পুইরা হইছে ঘাও, তোমার জন্য কলজাতা আমার পুইরা হইছে ঘাও, তোমার জন্য কলজাতা আমার পুইরা হইছে ঘাও। শিল্পী ইমরান এবং লাভলি আনোয়ারকে ধন্যবাদ তাদের এই অসাধারণ গানের জন্য। দেশের খনি এবং খনিজ দ্রব্য অনুসন্ধান, মজুদ নির্ণয়, উত্তোলন, পরিকল্পনা, গুণাগুণ বিশ্লেষণ এবং ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশে স্থাপিত হয়েছে প্রথম মাইনিং, মিনারোলজি এবং মেটারোলজি ইনস্টিটিউট।
চলুন দর্শক দেখে নেব এই ইনস্টিটিউটের উপরে একটি তথ্যচিত্র। ইনস্টিটিউট অব মাইনিং, মিনারোলজি ও মেটারোলজি, জয়পুরহাট বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের অনন্য সম্প্রসারণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 22শে জানুয়ারি 2012 তারিখে ইনস্টিটিউট অব মাইনিং, মিনারোলজি ও মেটারোলজি উদ্বোধন করেন। বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তির মানোন্নয়ন এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আধুনিক যন্ত্রভিত্তিক ফলিত একটি গবেষণা কেন্দ্র এই ইনস্টিটিউট অব মাইনিং, মিনারোলজি ও মেটারোলজি। মাননীয় প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের প্রতি তাদের গবেষণার ফলাফল জাতির সামনে তুলে ধরা এবং খনি ও প্রক্রিয়াজাত উপকরণ ব্যবহার করে নতুন প্রযুক্তি গড়ে তোলা এবং বাংলাদেশ বিশ্বের শীর্ষ পর্যায়ের অর্থনীতিতে পৌঁছাতে পারে, তার জন্যেই এই সংস্থা গড়ে তোলেন। ইনস্টিটিউট অব মাইনিং, মিনারোলজি ও মেটারোলজি বাংলাদেশের একমাত্র গবেষণা সংস্থা যা একক প্রাঙ্গণে খনি, খনিজবিদ্যা এবং ধাতুবিদ্যা নিয়ে গবেষণা করে। বর্তমানে মোট কর্মরত জনবলের সংখ্যা 61 জন, যার মধ্যে 10 জন বিজ্ঞানী এবং প্রকৌশলী। ইনস্টিটিউট অব মাইনিং, মিনারোলজি ও মেটারোলজি এর মূল লক্ষ্য হল খনি, খনিজ প্রক্রিয়াকরণ এবং ধাতব গবেষণা কার্যক্রম পরিচালনা, প্রক্রিয়া এবং প্রযুক্তি উন্নয়ন, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির প্রচার এবং এইভাবে দেশ ও জাতির আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করা। পাশাপাশি দেশীয় প্রযুক্তির মাধ্যমে শিল্পায়নে দেশের খনিজ উপকরণ সম্পদের ব্যবহার করা এবং বৃদ্ধি করা। আলিফ, আমি কিন্তু আসলে এই ইনস্টিটিউটের কথা একেবারেই জানতাম না। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি যে তুমি জানতে না, তাই তো আমি কষ্ট করে এই সব তথ্য তোমার জন্য আমি জোগাড় করেছি। হয়েছে। আচ্ছা আলিফ, তুমি কিছুক্ষণ আগে জানতে চাচ্ছিলে না আমার মনের কি হয়েছে? কি হয়েছে? আসলে একটা গান শোনার জন্য মনটা পাগল হয়ে আছে। সেটা তুমি আমাকে বলতে পারো যে আমি যদি একটা গান শোনানোর ব্যবস্থা করতেই পারি। কি ধরনের গান শুনতে চাও তুমি? আমি না এমন গান শুনতে চাই যেখানে আসলে গ্রামীণ মানুষের মনে সুখ দুঃখ, আনন্দ বেদনা কিংবা একটি দেশের সংস্কৃতি ঐতিহ্য আসলে মিলেমিশে থাকে। শেকড়ের গান বলতে পারো, যেমন পল্লীগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, গম্ভীরা, এই ধরনের গান। যদি কোনো একটা লোকগান আমাকে শোনাতে আমি খুব খুশি হয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, আমি নিজে তো গান গাইতে পারি না, তবে তুমি যেরকম শেকড়ের গান শুনতে চাচ্ছ সেই ক্ষেত্রে আমি তোমাকে একটি বাউল গান শোনানোর ব্যবস্থা করতে পারি। আমি একা শুনতে চাই না, চলো সবাই একসাথে শুনি। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কত দূরে, মন কেন এত কথা বলে পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে, মন কেন এত কথা বলে পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে মন কেন এত কথা বলে, পাগল মন, মন রে মন কেন এত কথা
আশি তোলাই শের হইলে 40-এর মন, মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন। 80 তোলাই শের হইলে 40-এর মন, মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন। পাগল মন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন রে মন কেন এত কথা বলে। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কত দূরে, মন কেন এত কথা বলে, ও পাগল মন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন রে মন কেন এত কথা বলে। এ প্রজন্মের সঙ্গীত শিল্পী বাউল কিরণকে অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী দিলরুবা খানের সেই বিখ্যাত গানটি পরিবেশন করবার জন্য। এবং আলিফ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে গানটি শোনানোর জন্য, এবং গানের কথাগুলো কিন্তু সত্যি দারুণ। তা তো হবেই শুনি, আমাদের বাংলার শিল্প সংস্কৃতিতে আমাদের সমাজের প্রতিচ্ছবি থাকে। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে সত্যি এক উদাহরণ। এই উদাহরণ অগ্রগতির উদাহরণ। এই অগ্রগতির মূলে রয়েছে উন্নয়ন। পিছিয়ে থাকা একটি দেশ দায়িত্বশীল সরকারের ছায়ায় বিশ্ববাসীকে তাক লাগিয়ে এগিয়ে চলেছে। তারই ধারাবাহিকতায় উন্নয়ন চলছে সর্বত্র। সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের উন্নয়ন চিত্র নিয়ে এবারে দেখে নিব একটি তথ্যচিত্র। বর্তমান সরকারের গ্রামীণ জনপদের উন্নয়ন নিশ্চিত করার ঘোষণা অনুযায়ী জয়পুরহাট আক্কেলপুর ও বদলগাছি সড়কের সংযোগস্থল পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও মজবুতীকরণ কাজ প্রায় শেষের দিকে। জয়পুরহাট সদর, খেতলাল ও আক্কেলপুর এই 3 উপজেলার বিস্তীর্ণ মাঠ চিরে বয়ে চলা তুলসীগঙ্গা নদীর 42 কিলোমিটার খনন ও 31 কিলোমিটার নিয়ন্ত্রণ বাঁধ পুনর্নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে, যার ফলে এলাকার কৃষি ব্যবস্থার উন্নতি ও জীবনযাত্রার মান বদলে অগ্রণী ভূমিকা পালন করবে। উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে আমাদের দেশ। শুধু সরকারকেই নয়, আমাদেরও এগিয়ে আসতে হবে। জয়পুরহাটের নাম বাংলাদেশের বুকে উজ্জ্বল করেছেন অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ। তাদের মধ্যে জেরকা ওরাও শিক্ষা অনুরাগী ও সমাজসেবক, ইয়াসিন আলী সর্দার সমাজসেবক, সুফি সায়েমউদ্দিন বিদ্যা বিনোদ, পাগলা পীর দেওয়ান সুমের উদ্দিন, শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আবুল কাশেম সর্দার, মুক্তিযোদ্ধা সংগঠক খন্দকার অলিউজ্জামান আলম, আব্দুর রাজ্জাক চৌধুরী সমাজসেবক, মন্তাজুর রহমান আকবর চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র পরিচালক, সুরকার ও গীতিকার শামসুদ্দিন হীরা, কবি আতাউর রহমান, 21 পদকপ্রাপ্ত অধ্যাপক মুজিবুর রহমান দেবদাস, জাতীয় সংসদের বর্তমান হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, বিশিষ্ট কণ্ঠশিল্পী দিলরুবা খান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম, শিক্ষাবিদ শরীফুল আনোয়ার, 21 পদকপ্রাপ্ত ভাষা সৈনিক এবং কৃষক নেতা মীর শহীদ মণ্ডল, মাওলানা ভাসানীর স্ত্রী আলেমা ভাসানী, পাঠাগার সংগঠক নাসিরউদ্দিন সর্দার, শিক্ষা অনুরাগী রামদেও বাজলা। এছাড়াও আরো অনেকে আছেন। দক্ষিণ এশিয়ার একটি বড় নৃগোষ্ঠী ওরাও। বাংলাদেশে রয়েছে এদের বসবাস। এদের বাসস্থান বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে। নৃবিজ্ঞানীদের মতে তারা অস্ট্রিক এবং ভাষাতাত্ত্বিক সূত্রে দ্রাবিড়। এ কারণে অধিকাংশ গবেষক মনে করেন যে ওরাওরা দ্রাবিড় ভাষী কুরুক জাতির উত্তরপুরুষ। ওরাওদের ভাষার নাম কুরুক। এ ভাষার কোনো বর্ণমালা নেই, তাদের সাহিত্য মৌখিক। কুরুক ভাষার দিক দিয়ে গায়ের উপর নিচে এরা 2টি শ্রেণীতে বিভক্ত, একটি কুরুক, অপরটি শারদী। ওরাও সমাজে বিবাহ পদ্ধতির সবটাই লোকাচার এবং দেশাচার নির্ভর।
ওরাও সমাজের নৃত্য ও সঙ্গীত একটি অবিচ্ছেদ্য অঙ্গ। তারা তাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিজেরাই তৈরি করেন এবং এই বাদ্যযন্ত্রের মধ্যে রয়েছে ঢোল, মাদল, বাঁশি, তাল, নাগরা, খঞ্জনি, ঘুটুর ইত্যাদি। তবে সাম্প্রতিক কালে ওরাওরা হারমোনিয়াম ব্যবহার শুরু করেছে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা দেখে নেব ওরাও নৃগোষ্ঠীর একটি বিয়ের নাচ। এবার আমরা দেখে নিব মুক্তিযুদ্ধে জয়পুরহাট। ৭১-এর মুক্তিযুদ্ধ হাজার বছরের বাঙালি জাতির ইতিহাসে এক অসাধারণ গৌরব এবং গর্বের অবিস্মরণীয় ঘটনা। মুক্তিযুদ্ধে জয়পুরহাট অনন্য ভূমিকা এবং কৃতিত্বপূর্ণ অবদান ইতিহাসের পাতায় বীরগাথা অধ্যায় হিসেবে চিরদিন অম্লান রবে। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা। এই যুদ্ধের মধ্য দিয়েই আমরা লাভ করেছি স্বাধীন দেশ, নিজস্ব পতাকা। বিশ্বের মানচিত্রে খোদিত হয় একটি নাম, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধের গৌরবজনক ইতিহাসে জয়পুরহাটের অবদান অবশ্যই অগ্রগণ্য ও অনস্বীকার্য। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জয়পুরহাট ছিল ৭ নং সেক্টরের আওতাধীন। ১৯৭১ সালের ১ মার্চ জয়পুরহাট সরকারি কলেজ, ডাক্তারখানা মাঠ, ৫ বিবির ফুটবল মাঠ ও আক্কেলপুর হাইস্কুল মাঠে বড় সভা সমাবেশ ছাড়াও স্বাধীনতার জন্যে সারা দেশের সাথে উত্তাল হয়ে ওঠে সারা জয়পুরহাট। হিলি সীমান্ত দিনাজপুর এবং ভারতের পশ্চিম দিনাজপুরের প্রধান যোগাযোগ কেন্দ্র হওয়ায় উক্ত অঞ্চল রণকৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় এই অঞ্চল দখল করার জন্যে তারা মরিয়া হয়ে ওঠে। ১৪ এপ্রিল ১৯৭১ তারিখ থেকেই তারা হিলিকে দখল করার প্রচেষ্টা চালায়। এক পর্যায়ে ১৯ এপ্রিল বিকালে হানাদার বাহিনী হিলিতে অবস্থানরত ৩ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন আনোয়ার আলফা কোম্পানি ও ছাত্র জনতা মুক্তিযোদ্ধার উপর ত্রিমুখী আক্রমণ করে। হানাদার বাহিনীর প্রচণ্ড আক্রমণে টিকে থাকতে না পেরে ক্যাপ্টেন আনোয়ারের দল ছত্রভঙ্গ হয়ে সন্ধ্যার দিকে ভারতের অভ্যন্তরে বক্সিগঞ্জ আমবাগানে অবস্থান নেয়। ১৯৭১ সালের ২৪ এপ্রিল হানাদার সেনারা গভীর রাতে বগুড়ার সান্তাহার থেকে ট্রেন যোগে এসে দখল করে নেয় তৎকালীন মহকুমা শহর জয়পুরহাটকে।
25 এপ্রিল থেকে শুরু হয় হানাদার বাহিনীর অগ্নিসংযোগ, ধর্ষণ আর নির্বিচার হত্যাযজ্ঞ। মহান মুক্তিযুদ্ধের বড় যুদ্ধগুলোর একটি সংগঠিত হয়েছিল 7 নং সেক্টরের হিলির মুহাপাড়া এলাকায়। যুদ্ধ চলাকালীন এখানে প্রায় 7,000 পাকিস্তানি সেনা নিহত হয়। শহীদ হন প্রায় 1300 মুক্তিযোদ্ধা। 1971 সালের 14 ডিসেম্বর জয়পুরহাট জেলা শত্রুমুক্ত হয়। সেদিন মুক্ত আকাশে উড়েছিল পরম অরাধ্য মহান স্বাধীনতার বিজয় পতাকা। এদিন মুক্তিযোদ্ধারা অকুত ভয়ে 5 বিবি ভুইডুবা সীমান্ত দিয়ে জয়পুরহাটে প্রবেশ করে ডাকবাংলো মাঠে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে জয়পুরহাটকে শত্রুমুক্ত ঘোষণা করে। মুক্তিযুদ্ধের সঠিক তথ্য আমাদের আগামীর প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা। কিন্তু তুমি তো বলেছো আরেকটি পরিবেশন আছে, মানে সেটা কোথায়? আলিফ, কথা শেষ করতে দাও। আমার কথা শেষ করার আগে কথা বললে হবে? আরে প্লিজ, মানে আচ্ছা ঠিক আছে, তুমি চালো। কলো কলো ছলো ছলো নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে। এই কালজয়ী পল্লী গানের সুরকার গীতিকার AKM আব্দুল আজিজ। সঙ্গীত অঙ্গনে তার অসামান্য অবদান। তার সুযোগ্য সন্তানরা বাবার পথেই হাঁটছেন, আমাদের উপহার দিচ্ছেন গান। বাবার কালজয়ী গানগুলো যেন যৌবন ফিরে পায় তাদের কণ্ঠে। সুমি, তাহলে কি আমরা এই পর্বে প্রখ্যাত গীতিকার সুরকার AKM আব্দুল আজিজের কন্যাদের গান শুনবো? একদম ঠিক ধরেছো তুমি। আমরা তাদেরকেই মঞ্চে আসতে আমন্ত্রণ জানাবো, কিন্তু তার আগে আমরা দুজন বিদায় নেব এই মঞ্চ থেকে। দর্শক, আপনারা তৈরি থাকুন, আমরা আসছি আপনাদের জেলায় যে কোনো সময়। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মঞ্চে গান পরিবেশনার জন্য আসছেন কণ্ঠশিল্পী নাদিরা বেগম ও তামান্না রহমান এবং রোকসানা পারভীন। আমরা দুজন বিদায় নিচ্ছি। শুভরাত্রি।